যে সেলগুলো রয়েছে, মানে সায়েন্সের যে টপিক গুলো পার্টিকুলারলি সেই সমস্ত যে সাবজেক্টস গুলো সেগুলোর যে সিলেবাস বা যে কারিকুলাম সেটা কিন্তু কিছুটা ব্যাকডেটেড, এবং একই সাথে আরো কিছু জায়গায় গাফিলতি ক্রমশ দেখা যাচ্ছে যে পড়াশোনার ভারে অনেক সময় ভারাক্রান্ত হয়ে পড়ে সে, মানে দেখা যাচ্ছে তার যে মানসিক ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ, সেই বিকাশের জায়গাটা মানে যথাযথ হচ্ছে না। আর একটা বিকাশের জায়গা যদি যথাযথ না হয়, বাকি বিকাশের যে জায়গাগুলো, তার বৌদ্ধিক বিকাশ, তার মানে নৈতিক বিকাশ, চারিত্রিক বিকাশ, এগুলো সব কিন্তু কম বেশি মানে এর সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। তো সেই একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি থেকেই যাচ্ছে প্রথম থেকে। তো সেই কারণে সবার আগে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এখন এমনই তৈরি করার কথা ভাবা হচ্ছে, যেখানে শিক্ষা দান যে ব্যবস্থাটা সেটা হবে অনেকটা আনন্দ ছলে, খেলার ছলে, এবং তারই সঙ্গে সঙ্গে শিশুদের আনন্দ দানকারী যে একটা ক্ষেত্র, সেই ক্ষেত্র নির্মাণ করে যে শিক্ষাদান, সেই কারণে আজকের দিনে দেখবেন আজকের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। মানে শিক্ষার্থীর যে গুণগত মানে শেখার যে ক্ষেত্র, তার যে মানসিক বিভিন্ন চাহিদাগুলি, সেগুলিকে সমান যুক্তি দিয়ে বিচার করে তারপরে আমাদের সিলেবাস রূপায়ণ করা হচ্ছে, এবং তারই সঙ্গে সঙ্গে পাঠদানের ব্যবস্থাটাও সেই রকম করেই তাদের সামনে রাখা হচ্ছে, যাতে আনন্দের সঙ্গে তারা গল্পের ছলে, ক্রীড়ার ছলে, এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন পাঁচমিশালি একটা পরিবেশ তৈরি করে তাদের সামনে পুরো ব্যবস্থাটাকে উপস্থাপন করা যায়। এরপর যে জিনিসটা জানার সেটা হচ্ছে যে আমরা তো মানে পাঠ্যপুস্তকের যে শিক্ষা, বইয়ের পড়াশোনার পাশাপাশি তার জীবনমুখী যে শিক্ষা, সেটার গুরুত্বটা সম্পর্কে একটু যদি বলেন। দেখুন, বইয়ের যে পড়াশুনো সেটা কিন্তু খুবই প্রয়োজন। বইয়ের পড়াশোনাটাকে আমরা একদমই সরিয়ে রাখতে পারি না, বা সেটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি এরকম কিন্তু সেখানে মন্তব্য করা যায় না। কিন্তু বইয়ের পড়াশোনার বাইরেও অন্যরকম আরো অনেক রকম শিক্ষা আছে।
যে আমি সমাজে কিভাবে মিশবো, আমার সামাজিকতা, আমার নৈতিকতা কি, হুম, আমার মানসিকতা কি, আমার চারিত্রিক দৃষ্টিভাব কি রকম, এই জিনিসগুলো কিন্তু একটা শেখার জায়গা, হুম, যেগুলো আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে পেয়ে আসি। এখানে গুরুজন বলতে কিন্তু প্রথমত একটি শিশু শেখে তার মা মা বাবাকে বাবা, দেখে, হুম, এবং পরবর্তীকালে তার এলিমেন্টারি লেভেল থেকে একদম হুম। ছোট বা কিশোর অবস্থা থেকে সে কিন্তু তার যে গুরু মশাই রয়েছেন বা যারা ম্যাডামরা রয়েছেন স্কুলে, তাদেরকে কি রকম ভাবে তারা রয়েছেন, তাদের ব্যবহার কি রকম, তাদের যে নীতি কি রকম, হুম। সেগুলো দেখে কিন্তু সেই বাচ্চারা জিনিসগুলোকে অ্যাডাপ্ট করে, হুম, শেখে। বাচ্চারা স্পঞ্জের মতন জিনিসগুলোকে শোষে। হুম, তাহলে এখানে আমরা আমাদের জীবনটাকে কিভাবে গড়ে তুলছি সেটা কিন্তু শুধুমাত্র বই থেকে দেখে আমরা পড়তে পারবো না, হুম, আমরা সমাজকে দেখে সেই জায়গাটায় এসে পৌঁছাবো। বই আমাদেরকে আমাদের জীবনে একটা জায়গাতে নিয়ে পৌঁছে যেতে পারে বা আমরা কিভাবে বাঁচবো সেটা বলতে পারে, কিন্তু বাঁচার যে নিয়ম বা বাঁচার যে ধারণাটা সেটা কিন্তু আমাদের এই সেখানে দেখতে পাই যে নারীদেরকে সেখানে গৃহকর্ম নিপুণা, ঘরকন্যা সামলানোর একটি যন্ত্র বলি মনে করা হয়। হুম, তো সেখানে শুধুমাত্র তাদের কাজ হচ্ছে ঘরের মধ্যে ছেলে মানুষ করা, হুম, বাসনপত্র পরিষ্কার করা, রান্না বান্না করা, এই চিন্তাধারায় যে সমস্ত মানে ব্যক্তিরা বিশ্বাসী, তারা কিন্তু নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে না। হুম, দ্বিতীয়ত হচ্ছে গ্রামাঞ্চলে আজও দেখা যাচ্ছে বাল্যবিবাহ প্রথা ভীষণভাবে মানে রয়ে গেছে। সেখানে খুব কম বয়সে তাদের বিয়ে দিয়ে সংসারী করে দেওয়া হচ্ছে। স্বভাবতই পড়াশোনার সঙ্গে যে তার সম্পর্ক সেটা ছেদ ঘটছে। এছাড়া আর কি সমস্যা হচ্ছে যে নারীরা অনেক সময় ইভটিজিং এর শিকার হয়, বিশেষ করে গ্রামাঞ্চলে, প্রান্তিক অঞ্চলে খুব হয় এটা। তো এই জায়গাগুলো যাতে একটা প্রশাসনিক মানে ব্যবস্থা নিয়ে যদি রদ করে দেওয়া যায়, তাহলে কিন্তু নারী শিক্ষার ক্ষেত্রটাকে অনেক উন্নতি করা সম্ভব। এছাড়া সরকারি যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া উচিত, যেমন বিভিন্ন প্রচার, মানুষদের সঙ্গে বিভিন্ন সভা, সেমিনার করা, মিছিল করা, এগুলোর মধ্য দিয়েও বা আমাদের হাতে এখন প্রত্যেকের হাতে কম বেশি সোশ্যাল মিডিয়ার মোবাইল ফোনটা রয়েছে, তার মাধ্যমে আমরা যদি একটু সরকারি ভাবেই হোক বা ব্যক্তিগতভাবেই হোক আমরা একটু প্রচার করি এইসব জায়গাগুলো, তাহলে কিন্তু নারী শিক্ষার এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশে কেটে যাওয়া সম্ভব। হ্যাঁ, আর নারীদের শিক্ষা দানের মাধ্যমে যে কত বৃহৎ মানে পরিণতি আমরা পেতে পারি, আমাদের যে মহাকাশ
কিভাবে প্রভাব ফেলে? এটা একটা খুব সুন্দর প্রশ্ন, কারণ শিক্ষক এবং শিক্ষার্থী এই উভয়ের মধ্যে দিয়েই আমাদের যে সমাজ, যে সভ্যতা, তার বিকাশ। তো শিক্ষার সেই পথ মসৃণ হয়ে ওঠে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে দিয়ে, সুসম্পর্কের মধ্যে দিয়ে। তো এ প্রসঙ্গে কথা বলার আগে আমি এই যে শিক্ষা শব্দটা, মনে হয় তার মধ্যেই মানে এর উত্তর লুকিয়ে আছে। এই শিক্ষা শব্দটা যদি আমরা ইংরেজি দেখি, সেটা হচ্ছে এডুকেশন। আর এই এডুকেশন শব্দটা সেটা এসছে মুখ্যত ল্যাটিন 3টে শব্দ, এডুকেয়ার, এডুসিয়ার এবং এডুকেটাম, এই 3টে শব্দ থেকে মুখ্যত। তো এই ব্যুৎপত্তিগত জায়গাটা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো প্রথমে যে এডুকেয়ার শব্দটা আছে, সেখানে শিক্ষা ব্যবস্থাটাকে বলা হচ্ছে প্রতিপালনের জায়গা। এডুসিয়ার বলে যে শব্দটা রয়েছে, সেটা মানে হচ্ছে নিষ্কাশন করে আনার জায়গা। আর এডুকেটাম মানে হচ্ছে শিক্ষাদানের প্রণালী বা কাজ। আচ্ছা। তো এখানে খুব সুন্দরভাবে একটা উপমা দেওয়া হয়েছে যে একটা বাগান রয়েছে, সেই বাগানে একজন দক্ষ মালী রয়েছেন। তিনি ছোট ছোট যে সমস্ত চারা গাছগুলি রয়েছে, যেগুলি পরবর্তীকালে বড় বড় বৃক্ষে রূপান্তরিত হবে বা আরো সুন্দর হয়ে উঠবে, বিকশিত হবে, তো তাদের যথাযথ যত্ন, প্রতিপালন ইত্যাদি যা দরকার, সেই মালী কিন্তু সেই প্রয়োজনীয় ব্যবস্থা তাদেরকে জুগিয়ে যায়, এবং তারই ফলে চারা গাছগুলো কিন্তু যথাযথভাবে বেড়ে উঠতে পারে। এখানে মালী হচ্ছেন অ্যাকচুয়ালি একটি প্রতীক। শিক্ষা ব্যবস্থাতে যে শিক্ষক রয়েছেন, সেই শিক্ষকের প্রতীক হচ্ছেন মালী। আর যে ছোট ছোট চারা গাছগুলি রয়েছে, তারা হচ্ছে শিক্ষার্থীদের প্রতীক। তাহলে একজন শিক্ষার্থী যখন যথাযথ যত্নার্থী করে, যথাযথ পরিবেশ রচনা করে, নির্দেশ দান করে, যথাযথ শিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের শিক্ষণের যে জায়গা, অর্থাৎ লার্নিং এর যে ক্ষেত্র, সেটাকে যথাযথভাবে গড়ে তুলবেন, তখন কিন্তু শিক্ষা ব্যবস্থা অত্যন্ত মজবুতভাবে গড়ে উঠবে। অন্যথায় কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে এগুতে পারে না। তার কারণে আগেই আমরা আলোচনা করেছি যে শিক্ষার্থীদের মানে পড়াশোনার চাপ যখন তাদের উপর আসতে থাকে, তখন কিন্তু তাদের নানা রকম মানসিক সমস্যা শুরু হতে থাকে। তো সেই ব্যাপারগুলোর কথা মাথায় রেখে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কটাকে যতটা সুমধুর করা যায়, কারণ শিক্ষক মাথায় রাখতে হবেন একজন রোল মডেল, এবং তাকে ফলো করেন শিক্ষার্থীরা। তো সেই শিক্ষার্থীদের সামনে তিনি যদি একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি করেন, তাদের সঙ্গে সহজভাবে তিনি কতটা প্রয়োজন একটা বাস্তব সমাজে বা একটা বাস্তব জীবনে, যখন পড়াশুনো শেষ করে শিক্ষার্থীরা তাদের একটা নতুন জীবনে পদার্পণ করছেন, সেখানে শুধুমাত্র তাদের যে পুঁথিগত বিদ্যা বা পুস্তকের যে বিদ্যা, সেটা কিন্তু খুব একটা বেশি কার্যকরী হবে না। সেটা তো অবশ্যই তাদের ফিল্ডে কাজে লাগছে, কিন্তু সমাজে টিকে থাকার জন্য শুধুমাত্র বইয়ের জ্ঞানটুকুই যথেষ্ট নয়। সেখানে কিন্তু তাদেরকে বিভিন্ন রকম স্কিল শিখতে হচ্ছে। স্কিল কি রকম? না, স্কিল শিখতে হচ্ছে যে আমার গাড়িটি হয়তো খারাপ হয়ে গেল, তাহলে আমাকে গাড়িটা সারানোর জন্য কিভাবে কি ব্যবস্থা করতে হবে, বা গাড়িটি কোন জায়গাটা খারাপ হয়েছে যে কারণে আমার গাড়িটি হয়তো স্টার্ট হচ্ছে না। আমি একটা কম্পিউটারে ফর্ম ফিল আপ করতে চাইছি, তাহলে আমাকে জানতে হবে কম্পিউটার কিভাবে চালাতে হচ্ছে, তাহলে একটা কম্পিউটার যে বেসিক নলেজ, সেটা আমার প্রয়োজন। বা আমি একটা হয়তো কোনো কনস্ট্রাকশনের ফিল্ডে বিজনেস করতে চাইছি, বা আমি হয়তো সেরকম একটা জবের মধ্যে রয়েছি, তাহলে আমার যে বেসিক ম্যাথামেটিক্যাল নলেজ রয়েছে
জানতাম যে যারা হয়তো একটু ইঞ্জিনিয়ারিং কোর্সের দিকে যাচ্ছে বা যারা হয়তো একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে, তারা কোডিং বা এই ধরনের বিভিন্ন রকম জিনিসগুলো বানায়, যেগুলো থেকে বড় বড় কোম্পানিগুলো যেভাবে কি চলে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে, সেখানে কিন্তু কোডিং যে এতদিন ধরে মানুষজন শিখে এসছে, সেটা কিন্তু যে কোনো একটা ক্লাস 10-এর ছেলেও যদি বলে যে আমাকে এটার কোডিং বানিয়ে দাও, যে কোনো একটা এআই টুলকে যদি বলে, সেই কোডিং টুলটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তাহলে আমরা এতদিন ধরে যে শিক্ষা ব্যবস্থাটা চলে আসছিল, টাকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু উভয়ের মধ্যে একটা গঠনগত পার্থক্য এবং বেশ কিছু জায়গার মানে মধ্যে পার্থক্য রয়েছে। তো সেই পার্থক্যের মধ্যে প্রথমেই যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এর মালিকানাগত দিক। প্রথমত হচ্ছে সরকারি যে ক্ষেত্রগুলি থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি থাকে, সেখানে সরকার মুখ্যত এর মালিকানার জায়গাতে থাকেন, এবং বেসরকারি শিক্ষাক্ষেত্রের মধ্যে সেখানে কোনো নির্দিষ্ট মালিকানা থাকে অথবা শেয়ারে সেখানে মালিকানাটাকে ভাগ করা হয়। তো এটা একটা মূল জায়গার পার্থক্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মানে আর্থিক যে ক্ষেত্রটা, মানে সরকারি ক্ষেত্রগুলোতে সাধারণভাবে আমরা দেখতে পাই যে কোনো কোর্স ফিজ, সেই জায়গাটা তুলনামূলকভাবে একটা বেসরকারি ক্ষেত্র যেগুলো আমরা সাধারণভাবে দেখতে পাই, তার থেকে তুলনামূলকভাবে সরকারি ক্ষেত্রে কম হয়ে থাকে। কারণ সরকার তার অধিকাংশ ভর্তুকিটা দিয়ে দেয়। এর কারণ হওয়ার মানে এটার একটা মূল কারণ হচ্ছে যে সরকার পরিচালিত বলে ছাত্রছাত্রীদেরকে খুব বেশি ব্যয়ভার বহন করতে হয় না। কিন্তু এদিকে বেসরকারি ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় এবং যেহেতু শিক্ষার ব্যবস্থাটা মুখ্যত বিভিন্ন ফিজ কালেকশনের উপর নির্ভর করে, তো সেইটার উপর নির্ভর করে তুলনামূলকভাবে একটু বেশি হয়। কিন্তু এটাও পাশাপাশি আমার বলে রাখা উচিত যে বর্তমানে এমন বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে যেগুলো কিন্তু ব্যক্তিগত বা ব্যবসায়িক যে সমস্ত দৃষ্টিভঙ্গি সেটা তো থাকছে, কিন্তু সেটাই মুখ্য হয়ে উঠছে না। ছাত্রছাত্রীদের কথাও সেখানে সমানভাবে ভাবা হচ্ছে, এবং সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা মানে পড়াশুনো করতে গিয়ে বিভিন্ন স্কলারশিপ, বিভিন্ন অন্যান্য সুযোগ সুবিধা আর্থিক দিক থেকে তারা কিন্তু পাচ্ছে, এবং কোর্স ফিও কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই তাদের নাগালের মধ্যে, সীমার মধ্যে কিন্তু তারা থাকছে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। আমি নিজেই চাকরি করছি শান্তিনিকেতন বিএড কলেজে। আমি শান্তিনিকেতন ডিএড কলেজের সঙ্গেও সংযুক্ত রয়েছি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদের যে আর্থিক পরিকাঠামো সেটাও কিন্তু একটা মূল ক্ষেত্র হিসেবে বিবেচনা করে প্রথম থেকেই সেটা গুরুত্ব দিয়ে মানে স্ট্রাকচারটা এমনভাবে রাখা হয়েছে, ফি স্ট্রাকচারটা, যে ছাত্রছাত্রীরা কিন্তু সুলভ মূল্যে সেখানে ভর্তি হতে পারে বা কোর্স কন্টিনিউ করতে পারে। তো এই একটা দিক। এছাড়া যেটা মূল জায়গাটার কথা বলার আমার, যে সরকারি ক্ষেত্রগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই, সব ক্ষেত্রে বলবো না, যে সেখানে যে পরিকাঠামোগত দিক, যেমন বিভিন্ন ক্লাসরুম ম্যানেজমেন্ট, সেখানে যে ল্যাবরেটরির ক্ষেত্র, সেখানে যে বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্র, সেগুলো কিন্তু মানে অতটা উন্নত নয় সরকারিগুলোতে। কিন্তু তুলনায় বেসরকারিগুলোতে যেহেতু সেখানে ছাত্রছাত্রীদের বিশেষভাবে কথা মাথায় রেখে তাদের ফিজ সংগ্রহ করে আলাদাভাবে সেটাকে গুরুত্ব দিয়ে করা হয়, তাই সেখানে কিন্তু পরিকাঠামোগত যে জায়গা সেটা কিন্তু খুব উন্নত হয়। তো এক্ষেত্রেও আমি একটা উদাহরণ দিতে পারি যে আমাদের নিজস্ব যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এআই টেকনোলজিকে খুব সুন্দরভাবে, যেটা স্যার আমার কিছুক্ষণ আগে বলছিলেন কিভাবে কাজে লাগানো যায়, তো সেটারই একটা খুব সুন্দর মানে দৃষ্টান্ত হিসেবে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এখানে এআই টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে, এবং মানে ভার্চুয়াল রিয়েলিটির জগৎ একটা তৈরি করে শিক্ষার্থীদের সামনে কিভাবে পাঠ উপস্থাপন করা যায় তার কিন্তু নমুনাও রাখা হয়েছে, এবং সেইটা ভবিষ্যতে আমাদের প্রযুক্তি আরো বিকশিত হলে আরো ভালোভাবে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, এই আশায় কিন্তু আমরা রয়েছি। তো সেটাও আরেকটা দিক মানে রয়েছে। এরপর আপনার থেকে আমার যে লাস্ট একটা কোশ্চেন জানা, সেটা হচ্ছে যে পরীক্ষা ভিত্তিক শিক্ষা এই পদ্ধতি যেটা, সেটার পরিবর্তন কি দরকার? হ্যাঁ, একদমই দরকার। পরীক্ষা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা বা এক্সাম বেসড এডুকেশন বা ইভ্যালুয়েশন বেসড এডুকেশন যেটা আমরা বলে থাকি,
সেটা মূলত আমরা যদি দেখি একটি শিশু বা একটা শিক্ষার্থী সারা বছর সে কি শিখলো বা সে কি জানলো, সে তার বই ভিত্তি করে সে কতটা রাখতে পারলো মাথার মধ্যে, সেটা গিয়ে সে একদিন একটা পার্টিকুলার পরীক্ষার মধ্যে সে জানিয়ে আসছে এবং তার উপরে বেস করে তাকে একটা পার্টিকুলার নাম্বার বা গ্রেড তাকে দেওয়া হচ্ছে। কিন্তু আক্ষরিক অর্থে স্টুডেন্টটা কতটা ভালো, তার মানসিকতাটা কতটা ভালো, তার চারিত্রিক দিক কতটা ভালো, বা সে পড়াশোনাটা আদৌ করতে চাইছে কিনা, বা সেই টপিক যে টপিকে সে এক্সাম দিচ্ছে সেই এক্সামের টপিকটা তার পছন্দ কিনা, এগুলো কিন্তু একদমই জানা যাচ্ছে না। মানে শুধুমাত্র সাবজেক্টের নলেজটুকুই এখান থেকে উঠে আসছে। এবং সেটাও বলা যায় যে সাবজেক্টের টপিকের যে নাম্বারটা সে পাচ্ছে, তখন পড়াশোনার দিকটাও কিন্তু একরকম ভাবে শুধুমাত্র ওই কিছু বিশেষ নাম্বার পাওয়ার দিক করে বা সেরকম ভাবে ভিত্তি করেই কিন্তু তার পড়াশোনার দিকটা একরকম ভাবে চলে যাচ্ছে। জানার যে প্রয়োজন বা জানার বা শেখার যে ইচ্ছে, সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু একটি লুপ্তপ্রায় হয়ে যায়, সেই জায়গা থেকে মুছে যাচ্ছে। এবং একই রকম ভাবে যদি আমরা আরেকটা দিক দেখি, আমাদের ওভারঅল এই পৃথিবীর মধ্যে যে সমস্ত দেশগুলো এডুকেশনের পারপাসে খুব ভালো র্যাঙ্কিং এর মধ্যে রয়েছে, ফিনল্যান্ড বা ডেনমার্ক বা আমেরিকা, এই ধরনের যে সমস্ত দেশগুলো, সেখানে কিন্তু এক্সাম হচ্ছে, এক্সামকে তারা বাদ দিচ্ছে না, কিন্তু এক্সাম ছাড়া বা এক্সামকে অন্য রকম ভাবে তারা নিচ্ছে। প্র্যাকটিক্যাল বেসড এডুকেশন বা ডিসকাশন ওরিয়েন্টেড এডুকেশন, বা হয়তো সেখানে তাদের স্টুডেন্টরা কিভাবে পারফর্ম করছে, পারফর্ম বেসড তাদের ইভ্যালুয়েশন করা হচ্ছে, বা তাদেরকে প্রজেক্ট ওয়ার্ক দিয়ে হচ্ছে এবং সেই প্রজেক্ট ওয়ার্কের মধ্যে তারা কীরকম পারফর্ম করছে সেগুলোকে তারা ইভ্যালুয়েট করছে। তাহলে শুধুমাত্র ওই যে 100 নাম্বারের পরীক্ষা, সেটা শুধুমাত্র বই ভিত্তিক না করে বইয়ের পড়াশোনাটাকে যদি আমি বিভিন্ন রকমভাবে ভাগ করে দিই এবং সেখানে বিভিন্ন পার্টিকুলার জায়গা থেকে তার ইভ্যালুয়েশনের দিকটাকে যদি তুলে ধরি, তাহলে তার ওভারঅল বিকাশের দিকটা কিন্তু উঠে আসবে। তাহলে আমরা এই এক্সাম সেন্টার বা ইভ্যালুয়েশন সেন্টার একটা এক্সামের জায়গা থেকে সরে এসে লার্নিং বেসড ইভ্যালুয়েশন এই জায়গাটায় চলে আসতে পারবো। একদমই তাই। আমাদের একদম এবার শেষের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার দৃষ্টিভঙ্গিতে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা ঠিক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই প্রশ্নটা বর্তমানে অধিকাংশ শিক্ষাবিদেরই প্রশ্ন এবং তাদের নিজস্ব চিন্তাধারায় ক্রমশ পুষ্ট হচ্ছে এই ধারাটি। তো আমি নিজে যেটা ব্যক্তিগতভাবে মনে করি, সেটা অবশ্যই শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত অনেক বেশি জীবনমুখী, অনেক বেশি প্রযুক্তি নির্ভর এবং অনেক বেশি মানবিক। কারণ আমরা বর্তমানে যে সমাজ পরিবেশের মধ্যে রয়েছি, তো এই জায়গাটা থেকে যদি মানে আরো বেশি ডেভেলপমেন্ট করতে হয় আমাদের, চারদিকে আমাদের মানে যদি জয়যুক্ত আমাদের হতে হয়, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধরনের পরিবর্তন দরকার। সেই পরিবর্তনটা কিভাবে হতে পারে, যেমন প্রথমেই আমি বলি যে আমরা যখন ক্লাসে সাধারণভাবে পড়াতে যাই, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সেখানে দেখতে পাই যে শিক্ষার্থীরা যারা উপস্থিত থাকে তাদের বৌদ্ধিক যে ক্ষেত্রটা সেটা কিন্তু সবার একরকম হয় না। কেউ হয়তো উচ্চ মেধা সম্পন্ন, কেউ হয়তো নিম্ন মেধা সম্পন্ন, কেউ হয়তো মাঝারি মেধা সম্পন্ন, এরকম হয়ে থাকে। তো তাদের সকলের ক্ষেত্রে যাতে মানে পাঠদান প্রণালীটা এমনভাবে সহজভাবে করা যায় যাতে একাধারে প্রত্যেক শিক্ষার্থী সমানভাবে শিক্ষাটাকে গ্রহণ করতে পারে, সেটা কিন্তু বর্তমান প্রযুক্তির মাধ্যমে সেই চেষ্টাই চলছে। এবং সেটা যদি আরো ডেভেলপ করে এআই এর মাধ্যমে, তা কিন্তু খুব সহজভাবে করা যাবে বলেই বিজ্ঞানীরা মত প্রকাশ করেছে। সেটা একটা দিক। এছাড়া দ্বিতীয় আর যে দিক আমি কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলছিলাম, আমরা একটা ক্লাসরুমের মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা যখন পড়াতে যাচ্ছি তখন বিভিন্ন টিএলএম প্রয়োগ করে, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়ালস, যেমন আমি মানে ভূগোলের কিছু পড়াতে যাচ্ছি, সেখানে হয়তো আমি গ্লোব নিয়ে আসছি, গ্লোবে সেই জায়গাটাকে আমি ইন্ডিকেট করছি, যে জায়গার বিষয়ে আমি বলছি। তো সেইটাই যদি আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ছাত্রছাত্রীদের সেই জায়গায় নিয়ে যেতে পারি, সঙ্গে সঙ্গে পুরো ক্লাসরুমে আর ক্লাসরুম না থেকে সেটা যদি সেই জায়গায় হয়ে ওঠে, তাহলে শিক্ষার্থীরা কতটা আনন্দের সঙ্গে, কতটা অথেন্টিকভাবে, একই সঙ্গে তার দৃশ্য, তার শ্রাব্য, সব ইন্দ্রিয়গুলিকে সক্রিয় করে সেই জায়গাটাকে গ্রহণ করতে পারবে। যেমন হিমালয় সম্পর্কে বলা হচ্ছে, হিমালয়ের পরিবেশ ফুটে উঠতে তার চারপাশে। তো এই যে ক্ষেত্রটা, এটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি এখন
মানে সম্ভবপর করার দিকে এগিয়ে চলেছে এবং অনেকাংশে এগিয়েও গেছে। তো সেই জায়গাটাও কিন্তু আমাদের খুব দরকার বলে মনে করি, প্রযুক্তিগত ওই জায়গা থেকেও তুলে নিয়ে আসার জন্য। এছাড়া আমি আরো একটা দিককে খুব গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে মানবিকতার দিক। কারণ আজকের দিনের সমাজ অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কিছুটা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তো মানুষের পাশে মানুষ থেকে তবেই সমাজ গঠন হয়, যেখানে মানুষের পাশে মানুষ নেই সেখানে সেই সমাজ থেকেও কিন্তু ক্ষণভঙ্গুর হয়ে যায়। তো এই জায়গাটা আমার মনে হয় খুব দরকার, যে মানবিক শিক্ষাটা তাদেরকে প্রদান করে কিভাবে আমরা নৈতিকতার শিক্ষা, চারিত্রিক শিক্ষা, মানে বিকাশের শিক্ষা দিয়ে তাদেরকে ভেতর থেকে, অন্তর থেকে তাদেরকে আত্মকেন্দ্রিকতা থেকে দূরে সরিয়ে আনতে পারি এবং একটা দয়াদ্র পরিবেশ রচনা করতে পারি। সেই রকম একটা শিক্ষাদান যদি আমি তাদেরকে করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের শিক্ষা খুব সুন্দরভাবে মানে এগিয়ে যাবে এবং আমরা অচিরেই আর কি একটা নতুন দিগন্তের উন্মোচন করবো। একদমই তাই। আমরা স্যারেদের মূল্যবান বক্তব্য শুনলাম। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমাদের আজকের পর্ব। আমাদের অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ বার্তার সাথে থাকবেন। নমস্কার।